হ্যালো মাই লিটল ফ্রেন্ড, তোমাকে বলছি কেমন আছো? সামনে থার্ড সেমিস্টারের পরীক্ষা, সিলেবাস শেষ হয়ে গেছে, কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার প্র্যাকটিস করছো, পরীক্ষা দিচ্ছ, কিন্তু খেয়াল করে দেখো তো তোমার স্কোর 20-র উপর আসছে না। তাহলে উপায় কি? ভাবছো কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার প্র্যাকটিসটা শেষ হয়ে গেলে স্কোর বেড়ে যাবে? আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় স্কোর কিন্তু 25-এর উপরে নিয়ে যাওয়া খুব মুশকিল। তার উপায়? কারণ তোমরা এই 7 মাসের যে সিলেবাসটা, এত বড় সিলেবাস, থার্ড সেমিস্টার সিলেবাস সব থেকে বড় সিলেবাস, মাত্র 4 মাসে করেছ। তাই কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার করলে তোমরা একই ধরনের একই কনসেপ্টের নিউমেরিক্যালগুলোকে বারবার প্র্যাকটিস করো, সংখ্যা চেঞ্জ করে। আলটিমেট যে ধারণাগুলো বাদ থেকে যায় সেগুলো বাদই থেকে যায়। তাই স্কোর কিন্তু 30-এর ওপর নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ। কোশ্চেন যেরকমই হোক না কেন, নম্বরটাকে 30-এর উপরে নিয়ে যেতে না পারলে সেটা কিন্তু ভালো স্কোর নয়। তার উপায়? তোমাদের জন্য আমার নতুন ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রিসেপ্টর। এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের কমপ্লিট সিলেবাসের ওপর এমন কিছু নিউমেরিক্যাল করব, যে নিউমেরিক্যালগুলো করলে তোমরা নিউমেরিক্যালের কনফিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে থিওরিরও ধারণাগুলো স্বচ্ছ হয়ে যাবে। আর যদি আমার নিউমেরিক্যালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে কোন কোন টপিকগুলোর উপর তোমাদের ক্লাস প্রয়োজন। ওকে, চলো। আজকে আমি অলরেডি 2টো ক্লাস আমি আগে করেছি। আজকে আমি ক্লাসে মাত্র 5টা নিউমেরিক্যাল আমি বোর্ডে লিখে রেখেছি। কুলম্বের সূত্র এবং তড়িৎ ক্ষেত্র। এখানে প্রথম প্রবলেমটা বলেছে ভরহীন অপ্রসার্য সুতো। দুটো যে সুতো, লাল রঙের দুটো সুতো আছে, ভরহীন অপ্রসার্য সুতো। এই সুতো দুটোর প্রান্তে এম ভরের কিউ আধান সম্পন্ন দুটো গোলক আটকানো আছে। দেখো, যদি গোলক দুটিকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়, কোশ্চেনটা হচ্ছে যদি সাম্যাবস্থায় তারা পরস্পর থেকে বিকর্ষণ করবে। কুলম্বের সূত্র, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ বলের জন্য তারা পরস্পর থেকে দূরে চলে যাবে এবং একটা সময় পর তারা সাম্যাবস্থায় আসবে। কেন সাম্যাবস্থায় আসবে না, ওই অবস্থায় তার উপর যে সুতোর টান, ওজন এবং কুলম্বীয় বিকর্ষণ বল, এই 3টা বল ওকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। এই 3টে বলে লব্ধির মান 0 হবে। এই অবস্থায় যদি উলম্বের সঙ্গে, এই ডট ডট যে লাইনটা টেনেছি, উলম্ব রেখার সঙ্গে সুতোগুলো যদি ক্ষুদ্র কোণ থিটা উৎপন্ন করে, আমাকে বলেছে এই অবস্থায় এদের মধ্যাকার যে দূরত্বটা এক্স এর মান কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বস্তুটার ওজন নিচের দিকে কাজ করছে, কুলম্বীয় বিকর্ষণ বল সুতোর টান। আমি এইটার উপর উপাংশ টেনেছি, লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন, সুতোর টান, এদিকে টি কস থিটা। এই কোণটা যদি থিটা হয় তাহলে অনুরূপভাবে এই কোণটাও থিটা হবে, সমদ্বিখণ্ডক কোটা। তাহলে এদিকে টি কস থিটা কাজ করছে, এদিকে টি সাইন থিটা কাজ করছে। টি কস থিটা এমজি কে প্রতিনিধিত্ব করছে আর টি সাইন থিটা এফসি অর্থাৎ কুলম্বীয় বলকে প্রতিনিধিত্ব করছে। তাহলে সাম্যাবস্থায় আমরা কি লিখতে পারি? টি সাইন থিটা equals to FC equals to কনস্ট্যান্ট দুটো সমজাতীয় আধান কিউ স্কোয়ার বাই তাদের মধ্যকার দূরত্ব আমি এক্স ধরে নিয়েছি, আর টি কস থিটা ইকুয়ালস টু এমজি। ভাগ করে দাও, টি সাইন থিটা বাই টি কস থিটা
সমান কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এমজি। তাহলে এটাকে আমরা লিখতে পারি সমান ট্যান থিটা। এখানে অ্যাপ্রক্সিমেশনটা বলা আছে যে সাম্যাবস্থায় উলম্বের সঙ্গে যে কোণ করছে থিটা ছোট, থিটা ক্ষুদ্র হলে ট্যান থিটাকে আমরা নিতে পারি সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা যদি হয় তাহলে আমরা এই ইকুয়েশনটাকে লিখছি সাইন থিটা ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এমজি। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত হচ্ছে x/2, কারণ এইটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাই তো, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব এক্স কিউব ইকুয়ালস টু 2k কিউ বাই এমজি। ঠিক আছে, তাহলে और x इक्वल्स टू 2k L क्यू स्क्वायर बाई mg होल टू दी पावर 1/3। 2k क्यू स्क्वायर L बाई mg होल टू दी पावर 1/3। এটা হচ্ছে সাম্যাবস্থায় এদের মধ্যে দূরত্ব, যদি সাম্যাবস্থায় তারা উলম্বের সঙ্গে ক্ষুদ্রকোণ তৈরি করে। এইবার এই কনস্ট্যান্টটা এই নিউমেরিক্যালটাকেই দুটো জায়গায় ভেঙে দিতে পারে, একটা সিজিএস একটা এসআই। ধরো সিজিএস এ যদি হয় সিজিএস এর ক্ষেত্রে কে এর ভ্যালুটা হচ্ছে কত 1, এ আর ধরে নিচ্ছি। তখন এটা অ্যান্সার হয়ে যাবে x ইকুয়ালস টু 2l কিউ স্কোয়ার বাই mg হোল টু দি পাওয়ার 1/3। তাই না? যদি এসআইতে করো তখন কে এর ভ্যালুটা হয় 1/4πε0 AR। তখন বসিয়ে দেবে, কে এর ভ্যালুটা বসিয়ে দাও, বসালে তখন কি হচ্ছে x ইকুয়ালস টু 2l কিউ স্কোয়ার বাই 4πε0 mg হোল টু দি পাওয়ার 1/3। তার মানে ওকে, তাহলে দেখো দুটো ভরহীন অপ্রসার্য সুতোর প্রান্তে দুটো ভর, তাতে আধান আছে কত না কিউ, সাম্যাবস্থায় তারা যখন তৈরি করেছে উলম্বের সঙ্গে ক্ষুদ্রকোণ তৈরি করেছে, এই অবস্থায় তাদের মধ্যে দূরত্বের রাশিমালা হবে এটা। যদি আমি কনস্ট্যান্টটা বসাই সিজিএস পদ্ধতিতে এটা হবে এবং এসআই পদ্ধতিতে হবে। একটা দিয়েই কিন্তু দুটো অঙ্ক আমরা করলাম। ওকে, এরপর এই অঙ্কটাকেই আমরা করব, আশা করছি এটা কোনো সমস্যা নেই। বলছে এই সংস্থাটাকে
আমরা কি করছি, এমন একটা তরলের মধ্যে নিমজ্জন করছি, যে দ্বিতীয় ক্ষেত্রে একটা তরলের মধ্যে এটাকে নিমজ্জন করছি। তরলের মধ্যে নিমজ্জন করতে গিয়ে কি হলো না, তাদের যে কোণটা, এই কোণটা কিন্তু অপরিবর্তিত আছে। বুঝতে পেরেছ? দূরত্বটা কিন্তু এক্সই থাকছে, কোণটাও অপরিবর্তিত আছে। এমজি, তখন কিন্তু এমজি থাকবে না। যদি কোনো তরলে পুরো সিস্টেমটাকে আমরা নিমজ্জন করে দিই, তখন বিকর্ষণ বল যেটা, সেটাও চেঞ্জ হবে, সুতোর টানটা সেম থাকবে, না হলে তো কোনটা চেঞ্জ হয়ে যেত। এক্ষেত্রে যে তার ওজনটা এম ইন্টু জি এফেক্টিভ হবে, আর কুলম্বীয় বলটা হবে বাই এপসাইলন আর। এপসাইলন আর হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো কোনটা কিন্তু সেম আছে, তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারছিলাম, যে ট্যান থিটা সমান, এখান থেকে আমরা করেছিলাম মনে করো ট্যান থিটা সমান এফসি বাই এমজি। ওকে, এখানেও যেহেতু কোনটা একই, তাহলে এখানে হচ্ছে এফসি বাই এপসাইলন আর, আর এম ইন্টু জি এফেক্টিভ। জি এফেক্টিভটা কেন হচ্ছে দেখো, যখনই একটা বস্তুকে আমরা কোনো তরলে নিমজ্জন করি, তখন তার ওজন, অভিকর্ষ বলের তো কোনো পরিবর্তন হয় না, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা সার্বজনীন এমজি থাকছে, কিন্তু একটা প্লবক বল কাজ করছে উপরের দিকে। এই প্লবক বলের জন্য তার যে ওজন, আপাত ওজন কমে যাচ্ছে। তরলের মধ্যে যেই নিমজ্জন করব কোনো বস্তু হালকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে তার যে আপাত ওজন মানে এম জি এফেক্টিভ সমান প্রকৃত ওজন মাইনাস প্লবক বল। তাহলে দেখো এমজি মাইনাস প্লবক বল মানে বস্তু দ্বারা অপসারিত ভি সলিড ইন্টু রো লিকুইড ইন্টু জি সমান এমজি ভি সলিড মানে এম সলিড বাই রো সলিড ইন্টু রো লিকুইড ইন্টু জি। এমজি কমন নাও, 1 মাইনাস রো লিকুইড বাই রো সলিড। এখানে রো লিকুইডটা হচ্ছে তরলের ঘনত্ব, মানে যে তরলে ওখানে নিমজ্জন করেছে তরলের ঘনত্ব রো লিকুইড, আর রো সলিডটা হচ্ছে ওই যে গোলক উপাদানের, বস্তুর উপাদানের ঘনত্ব, বস্তুর উপাদানের ঘনত্ব। ওকে, তাহলে দেখো ট্যান থিটাটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই, তাই আমরা এটা লিখতেই পারি, তাদের পারস্পরিক দূরত্বের কোনো পরিবর্তন হয়নি। খুব মজাদার, আগের অঙ্কটা যেটা ছিল সেটা থেকেই দেখো এই অঙ্কটাকে আমি করলাম, একটাই অঙ্ক করছি, এটাকেও চেঞ্জ করে দেওয়া যায় এইভাবে। তাহলে যেহেতু তাদের মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন হয়নি, তাই ট্যান থিটাটা একই থাকবে। তাহলে ট্যান থিটার মান ছিল এফসি বাই এমজি। তাহলে এখানে যে বিকর্ষণ বল সেটা চেঞ্জ হয়েছে, ওজনটাও চেঞ্জ হয়েছে, তাদের অনুপাতটা সেম থেকে গেছে, যেটা ট্যান থিটাকে স্যাটিসফাই করছে। এটাই টুইস্ট। তাহলে এখন আমাদের লক্ষ্য হচ্ছে, এখানে যেমন দূরত্ব বের করেছিলাম, এখন আমাদের লক্ষ্য এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কত হবে, যে আমরা এই পুরো সংস্থাটাকে যদি রো এল ঘনত্বের কোনো তরলের মধ্যে নিমজ্জন করে দিই,
কোন শর্তে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কত হবে যার জন্য এদের পারস্পরিক দূরত্বের কোনো পরিবর্তন হওয়া উচিত ছিল, হবে না। কেন না, এই আপেক্ষিক যে ওজনটা আর তার যে বল যদি তাদের ট্যান থিটার সমানে পরিবর্তিত হয় তাহলে সেক্ষেত্রে হবে না, এটাই শর্ত। তাহলে চলো মান বসাও। তাহলে অর এফসি এফসি কেটে যাচ্ছে, আচ্ছা একটু মানটা বসিয়ে দাও। তাহলে এফসি বাই এফসাইলন আর এম, জি এফেক্টিভের ভ্যালুটা হচ্ছে জি ইন্টু 1 মাইনাস রো লিকুইড বাই রো সলিড। রো লিকুইড মানে যে তরলে নিমজ্জন করেছো তার ঘনত্ব, আর রো সলিড মানে হচ্ছে উপাদানের ঘনত্ব। তাহলে এখান থেকে দেখো সব কেটে যাচ্ছে, এই দুটো ইকুয়েশন থেকে দেখো। তাহলে আমি লিখতে পারি এফসা আর মানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান 1/1 মাইনাস রো লিকুইড বাই রো সলিড। এইবার যদি আমার মান দেয় তার মানে এটাকে আমি লিখতে পারি যে রো সলিড মাইনাস বাই 1 মাইনাস, এটা তাহলে হয়ে যাচ্ছে রো সলিড মাইনাস রো লিকুইড। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রবলেম। এইবার ধরো যদি কোনোটা ডেটা দিয়ে দেয়, হয়তো বললো যে রো সলিডের মান 2.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর রো লিকুইডের মান ধরো 1.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বসিয়ে দাও এখানে, যেহেতু দুটো একই অনুপাতে আছে তাদের আর ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নেই, মান বসিয়ে দাও। 2.4 এখানে হচ্ছে 0.8, তার মানে 3 হয়ে গেল। তার মানে আমার এপসাইলন আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 3। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক হয় না, এটা একটা সংখ্যা। তাহলে দেখো এই যে বিশেষ প্রবলেমটা, এটা বায়ু মাধ্যমে ছিল, তখন সাম্যাবস্থায় যে কোণ তৈরি করেছিল ওই পুরো সিস্টেমটাকেই যদি আমরা রোয়েল ঘনত্ব এবং এপসা আর ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সম্পন্ন কোনো মাধ্যমে নিমজ্জন করি, তাহলে সেক্ষেত্রে তাদের সাম্যাবস্থার কোনো বিচ্যুতি ঘটছে না। এটা তখনই সম্ভব হবে যদি এপসা আর এর ভ্যালুটা হয়ে যায় রো সলিড বাই রো সলিড মাইনাস রো লিকুইড। ওকে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। এর পরের প্রবলেম দেখো, প্রবলেম তোমাদের প্রচুর আছে, তোমরা প্রচুর প্রবলেম করছো। একই রকম যদি প্রবলেমগুলো করো তাহলে তোমাদের প্রিপারেশনের লেভেলটা একই জায়গাতে থাকবে। তাই আরো কিছু ডিটেলস নিউমেরিক্যাল করতে হবে, না হলে কিন্তু স্কোর করা মুশকিল হবে। এমসিকিউ এক্সাম মানে অনেক বেশি ডিটেলস পড়তে হবে। এই থার্ড সেমিস্টারের সিলেবাসটা সব থেকে বড় সিলেবাস। এবার দেখো দুইয়ের আমি একটা ইন্টারেস্টিং নিউমেরিক্যাল নিয়ে এসেছি। দুইয়ের নিউমেরিক্যালটা বলতে চাইছে দুটো বিন্দু আধান প্লাস কিউ এবং এটাও প্লাস কিউ, দুটো কেস করব অঙ্কটাকে নিয়ে। প্লাস কিউ মানের দুটো বিন্দু আধান, এরা কিন্তু ফিক্সড করে দেওয়া আছে, ফিক্সড, এদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এবার এটা তৃতীয় বিন্দু আধান, এদের দূরত্বটাও সেম, ঠিক আছে, সেম দূরত্ব। ছবিতে একই মনে না হলেও দুটো দূরত্ব সেম, 2a দূরত্বে আছে, এরাও 2a দূরত্বে আছে। তৃতীয় একটা আধান মাঝখানে নিয়ে আসবো, একটা স্মল কিউ আধানকে নিয়ে এলাম। এইবার এই আধানটাকে
আমি একবার অক্ষ বরাবর নিয়ে যাব, সামান্য সরাবো, বুঝতেই পারছো আধানটা সাম্য অবস্থায় আছে। যদি আমরা এখানে বিপরীত জাতীয় আধান নিয়ে আসি, বিপরীত জাতীয় আধান থাকলে তখন মানে যদি মাইনাস আধান থাকতো তাহলে সাম্যাবস্থায় আসে তো ঠিক, কিন্তু যে কোনো একদিকে সরিয়ে নিয়ে চলে গেলে, অক্ষ বরাবর যদি সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু ও ওই দিকেই চলে যাবে। অর্থাৎ এই যে সাম্যাবস্থা, এটা সুস্থির সাম্যাবস্থা নয়। সুস্থির সাম্যাবস্থা মানে তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুতি করে ছেড়ে দিলেও আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওই অবস্থায় তার পোটেনশিয়াল এনার্জির মান সর্বনিম্ন হয়। কিন্তু দেখো যদি এটা মাইনাস কিউ আধান থাকে, সাম্য অবস্থায় তো আছে ঠিক, কোনো সমস্যা নেই। যে কোনো একদিকে তুমি যদি অক্ষ বরাবর নিয়ে যাও, যে কোনো একদিকে যদি অক্ষ বরাবর নিয়ে যাও তাহলে কিন্তু সে ওই অবস্থায় কিন্তু ফিরে আসবে না। কিন্তু খেয়াল করো যদি একে আমি প্লাস আধান করে দিই, আর এইটার ক্ষেত্রে আমি লম্ব দিকে নিয়ে যাচ্ছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি, এটার ক্ষেত্রে যদি আমি মাইনাস আধান করে দিই, অর্থাৎ যদি এক্স দূরত্ব উপরের দিকে সরাই, তখন যেই দূরের দিকে যাচ্ছে দুটো আধান ওকে আকর্ষণ করছে, ও অর্থাৎ সাম্যাবস্থানে আবার ফিরে আসবে। অর্থাৎ উলম্বের দিকে যদি সরণ করা হয় দুটো ফিক্সড বিন্দু আধানের সাপেক্ষে, তখন এটাকে বিপরীত জাতীয় আধান হতে হবে। হলে যদি এই দূরত্বের মানটা কম হয় এবং এখানেও যদি আমি যে কোনো একদিকে সরাই, এই দূরত্বের মানটা যদি কম হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারি এই দুই ক্ষেত্রেই এই তৃতীয় যে আধানটা, যেটা ফিক্সড নয়, সে সরল দোল গতিতে কম্পিত হবে। এখন তাদের পর্যায়কাল এবং তাদের কম্পাঙ্কের অনুপাত বের করব। ইন্টারেস্টিং প্রবলেম। এক্ষেত্রে সমজাতীয় হলে সরল দোল গতি হবে। যদি বিপরীত জাতীয় হয়, ওদিকে যদি নিয়ে যাই তাহলে এর আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, এর আকর্ষণ বল কমে যাচ্ছে, ফলে ওর দিকেও অ্যাট্রাক্ট হয়ে যাবে। বা যদি আমি এদিকে সরাতাম তাহলে ও ওদিকে অ্যাট্রাক্ট হয়ে যেত। কখন? যদি এই তৃতীয় আধানটা বিপরীত জাতীয় হতো। কিন্তু তৃতীয় আধানটা যদি সমজাতীয় হয়, সেই কন্ডিশনে তুমি দেখো যখন নিয়ে যাবে এর বিকর্ষণ বল বেড়ে যাবে, ও আবার ওকে সাম্যাবস্থায় নিয়ে আসবে। আবার গতিজাড্যের জন্য এদিকে যাবে, এর জন্য বিকর্ষণ বল বাড়বে, ও আবার সাম্যাবস্থায় আসবে। ওকে, একটা দোল গতি হবে, যেটা সরল দোল গতি হবে কখন? যদি এই এক্স এর মানটা এদের দূরত্বের তুলনায় অনেক কম হয়ে যায়। এখানেও সরল দোল গতি হবে, কিন্তু এটা বিপরীত জাতীয় আধান হতে হবে। এটা যদি সমজাতীয় হয়, দূরের দিকে নিয়ে গেলে দুজনেই বিকর্ষণ বল দেবে, যেটা প্লাস কিউ হতো, তাহলে এ কে বাইরের দিকে বিকর্ষণ বল দিত, এ কে বাইরের দিকে বিকর্ষণ বল দিত, তাহলে দুটো বলের লব্ধি কাজ করতো কোন দিকে? উপরের দিকে। তাহলে সাম্যাবস্থায় কখনোই ফিরে আসতো না, কারণ এটা মাইনাস বলে আকর্ষণ বল দিচ্ছে। যদি প্লাস হতো, প্লাস হলে কি হতো? এইদিকে বলটা কাজ করতো, এইদিকে বলটা কাজ করতো, তখন দুটো বলের লব্ধে কাজ করতো কোন দিকে? উপরের দিকে। কখন? এটা প্লাস কিউ আধান হলে। তাই এক্ষেত্রে যদি আমি লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তার যদি একটা স্মল ডিসপ্লেসমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে অক্সিলেশন সম্পন্ন হবে যদি তার ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, স্মল হয়, এবং সেই সঙ্গে আধানটা যদি বিপরীত জাতীয় হয়, তাই না? তাহলে এই দুটো কন্ডিশনেই সরল দোল গতি হবে। দেখা যাক তাদের পর্যায়কালের মান কত, বা তাদের কম্পাঙ্কের সঙ্গে কোনো সম্পর্ক বের করা যায় কিনা। চলো দেখো, যখনই বিন্দু আধানটাকে আমি যে কোনো একদিকে সরিয়ে নিয়ে এসেছি, তাহলে দুটো বল পরস্পর বিপরীতমুখী। এইটার জন্য বল, এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এফ এর জন্য বলটা কাজ করছে এই দিকে, আর এফ বির জন্য বলটা কাজ করছে এই দিকে। যেহেতু দূরত্বটা কম, কার জন্য? এর জন্য দূরত্ব কম, কারণ এখন দূরত্বটা হয়ে যাচ্ছে টোটালটা 2a, হাফটা কত? a, তার মানে a মাইনাস এক্স দূরত্ব, আর এইটার জন্য দূরত্ব a প্লাস এক্স। ওকে, কুলম্বীয় বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
স্বাভাবিকভাবেই তার জন্য দূরত্ব কম, তার বিকর্ষণ বল বেশি হবে। তাহলে এখন নেট ফোর্সের মান, এটার জন্য নেট ফোর্সের মান কি হচ্ছে? নেট ফোর্সের মান দেখো, কনস্ট্যান্ট ক্যাপিটাল কিউ স্মল কিউ ব্র্যাকেট ওয়ান বাই এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ প্লাস এক্স এর হোল স্কোয়ার, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাহলে এ স্কোয়ার, আচ্ছা একটা স্টেপ, এ মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, কে ক্যাপিটাল কিউ স্মল কিউ 4ab হবে এটা, আর নিচেরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে অ্যাপ্রক্সিমেশনটা একটু লাগাচ্ছি যে এই যে সরণটা খুব কম, তাহলে এক্স ভেরি ভেরি লেস দেন এ হলে এফ নেট সমান কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাহলে 4ax বাই a টু দি পাওয়ার 4 সমান কে ক্যাপিটাল কিউ স্মল কিউ, 4 সামনে আসবে, বাই a কিউব ইন্টু এক্স। এইবার দেখো, তাহলে বলটা সরণের বিপরীত দিকে কাজ করছে, তার মানে ভেক্টর ফর্ম যদি লেখো তাহলে এফ নেট ভেক্টর সমান মাইনাস 4k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ কিউব এক্স ভেক্টর। ওকে, তাহলে এর অ্যাক্সিলারেশনটা কত হচ্ছে? অ্যাক্সিলারেশন অতএব এ সমান এফ নেট বাই এম সমান মাইনাস 4k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম এ কিউব এক্স। এই যে আধানটা, আধানের ভর হচ্ছে এম, তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, তাহলে ওমেগার ভ্যালুটা দাঁড়াচ্ছে এখানে ওমেগা সমান 4k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম এ কিউব কে, তাই তো? তাহলে পর্যায়কাল টি সমান 2 পাই বাই ওমেগা সমান 2 পাই রুট ওভার অফ এম এ কিউব বাই 4k ক্যাপিটাল কিউ স্মল কিউ। এবারে কুলম্বের যে সূত্রের যে কনস্ট্যান্ট তুমি বসাতে পারো, এসআই তে সিজিএস এ যেখানে খুশি বসাতে পারো। যদি এসআই তে বসাও তাহলে কি হচ্ছে দেখো, 2 পাই, এটা কিন্তু আমার হয়ে গেছে, এবার শুধু জাস্ট মানটা বসাচ্ছি। তাহলে এম এ কিউব বাই 4 ইন্টু কি এর ভ্যালু হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ।
4 4 কেটে গেল, এইটাকে আমরা লিখতে পারি 2 পাই রুট পাই এপসাইলন নট এম এ কিউব বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ। দেখো পাই এপসাইলন নট এম এ কিউব বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা বের করলাম প্রথমটার জন্য। যখন আমরা তৃতীয় আধানটা যার ভর এম তার আধান কিউ তাকে সাম্যাবস্থান থেকে অক্ষ বরাবর এক্স ক্ষুদ্র সরণ করেছি, অবশ্যই সেটা সমজাতীয় আধান হতে হবে, না হলে ক্ষেত্রে সরল দোলগতি সম্পন্ন হবে না। সরল দোলগতি রাশিমালা স্যাটিসফাই করেছে, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সেখান থেকে তার কৌণিক বেগটা বের করে নিয়েছি, সেখান থেকে পর্যায়কাল বের করে নিয়েছি। সুতরাং এটা হয়ে গেল প্রথম ক্ষেত্রে। এবার দ্বিতীয় কেসটা করো। দ্বিতীয় কেসটা এটা একটু যদি আমরা করি, অবশ্যই এটা বিপরীত জাতীয় হবে, না হলে সরল দোলগতি হবে না। তাহলে প্লাসটা হবে না, তাহলে এদিকে এফ কাজ করছে, এদিকে এফ কাজ করছে। ধরে নাও এই কোণটা থিটা, তাহলে কম্পোনেন্ট বের করে দেবে। এদিকে কাজ করবে এফ কস থিটা, আর এইদিকে হবে এফ কস থিটা। তাহলে এখানে সাম্যাবস্থার অভিমুখী যে বলটা, অর্থাৎ সাম্যাবস্থান থেকে সামান্য যদি সরণ ঘটানো হয়, ওই অবস্থায় যে নেট ফোর্সটা কাজ করছে তার মানটা কত হচ্ছে 2f sin থিটা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এখন এফ এর মানটা কত হবে এখানে? এখানে এফ এর মানটা হচ্ছে দূরত্ব একই, এটা হচ্ছে এ, এটা এক্স। তাহলে এখন স্মল কিউ আধানটাকে যখন তুমি এখানে নিয়ে গেছো, অবশ্যই মাইনাস স্মল কিউ, নাহলে কিন্তু সাম্যাবস্থানে ফিরে আসবে না। ক্লিয়ার? তাহলে এখানে এফ নেটের যে ভ্যালুটা, এফ নেট সমান 2f sin থিটা, এটাই হবে বন্ধু। আর কি হবে? এবার এফ এর ভ্যালুটা দেখো, 2 কুলম্বের সূত্র, কে Q1 Q2 মানে ক্যাপিটাল কিউ স্মল কিউ। আমরা মান নিচ্ছি, চিহ্নটা শুধু তার অভিমুখ নির্ণয় করতে সাহায্য করছে, চিহ্ন নিয়ে সমস্যা করবে না। পাই দূরত্ব, তাহলে এখানে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কারণ এই যে দূরত্বটা হয়ে গেল, এটার ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইটা ইন্টু সাইন থিটা, তাহলে থিটা হয় লম্ব বাই অতিভুজ, মানে এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? তাহলে এফ নেট, তার মানে 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। আবার আগের মতো অ্যাপ্রক্সিমেশন লাগাও। এখানে শর্তটা কি না, এক্স ভেরি ভেরি লেস দেন এ। যদি হয় তাহলে আমার এফ নেটটা হয়ে যাচ্ছে এফ নেট 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ কিউব ইন্টু এক্স। এখানেও দেখো ভেক্টর ফর্মটা একই রকম হবে, কারণ এটা বিপরীত দিকে কাজ করছে। তার মানে এফ নেট ভেক্টর সমান মাইনাস, সরণ যেদিকে করছো, সরণটা ধনাত্মক দিকে করছো ওয়াই অক্ষের দিকে, তার মানটা আমি এক্স নিয়েছি, কিন্তু বলটা কাজ করছে ঋণাত্মক ওয়াই অক্ষ, অর্থাৎ সাম্যাবস্থানের অভিমুখে। সরণ এবং প্রযুক্ত বল পরস্পরের বিপরীত মুখে, সরল দোলগতিকে স্যাটিসফাই করছে। 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ কিউব ইন্টু এক্স। তাহলে অ্যাক্সিলারেশনটা হয়ে যাচ্ছে এ সমান এফ নেট বাই এম, এফ নেট বাই এম সমান মাইনাস 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ
বাই এম এ কিউব এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এখানে ওমেগার ভ্যালুটা হয়ে গেল রুট ওভার অফ 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এম এ কিউ। তাহলে পর্যায়কাল, তাই তো? তাহলে পর্যায়কাল এখানে হয়ে যাচ্ছে, এখানে পর্যায়কাল হয়ে যাচ্ছে টি সমান 2π বাই ওমেগা, 2π বাই ওমেগা সমান 2π রুট ওভার অফ এম এ কিউব বাই 2k ক্যাপিটাল কিউ স্মল কিউ। যদি এখানে কে এর ভ্যালুটা বসিয়ে দাও, ওয়ান বাই 4π এপসাইলন নট, তার মানে 2 ওপরে চলে যাবে, তার মানে এটা 2 ওপরে যাবে রুট ওভার অফ 2π এপসাইলন নট এম এ কিউব বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাই না? তাহলে এদের পর্যায়কালের যদি অনুপাতটা করো, তাহলে পর্যায়কালের অনুপাত দেখো, যদি অক্ষ বরাবর সরণ ঘটাই, দেখো এই ভেতরের টার্মটা কিন্তু একই আছে, একটা √2 গুণ আছে, তাই না? তার মানে যদি আমি এটাকে টি অ্যাক্সিয়াল বলি, তার মানে আমার যদি আমি এটাকে টি অ্যাক্সিয়াল বলি আর এটাকে যদি টি ইকুইটোরিয়াল বলি, টি অ্যাক্সিয়াল এটাকে টি ইকুইটোরিয়াল, তাহলে অক্ষ বরাবর সরণ ঘটালে তার যে পর্যায়কাল হচ্ছে তাদের যে অনুপাত, তাহলে টি অ্যাক্সিয়াল বাই টি ইকুইটোরিয়াল সমান 1/√2। যদি কম্পাঙ্ক হয় তাহলে তার উল্টো হয়ে যাবে, n প্রপোর্শনাল টু 1/t। যদি কম্পাঙ্কের অনুপাত বলে তখন n অ্যাক্সিয়াল বাই n ইকুইটোরিয়াল তখন হয়ে যাচ্ছে √2/1। তাই তো? কম্পাঙ্ক তার পর্যায়কালের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, পর্যায়কাল বেশি হলে তার কম্পাঙ্ক কম হবে। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে অঙ্কটা খুব ইন্টারেস্টিং। তাহলে প্রথম ক্ষেত্রে পর্যায়কাল বের করেছো, দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল বের করেছো, দ্বিতীয় ক্ষেত্রে পর্যায়কাল বের করেছো। তাহলে প্রথম ক্ষেত্রে পর্যায়কাল অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়ালের ক্ষেত্রে তাহলে অনুপাতটা কত হচ্ছে না 1/√2, বাকি সব কেটে গেছে। ওকে, এই অঙ্কটা তোমরা প্রচুর জায়গায় দেখতে পেয়েছো। দেখো আমরা যদি দুটো স্থির বিন্দু আধানের মাঝখানে যদি আমরা অন্য কোনো একটা আধান রাখি, সে তো সাম্য অবস্থায় থাকবেই, কিন্তু সরল দোলগতিতে সম্পন্ন হতে গেলে তাকে সুস্থির সাম্যে থাকতে হবে, অর্থাৎ সাম্য অবস্থান থেকে সামান্য বিচ্যুতি করলেই সে যেন আগের অবস্থায় ফিরে আসতে পারে। এটা সম্ভব তখনই যদি অক্ষ বরাবর আমরা সরল দোলগতি সম্পন্ন করি, তখন এই তৃতীয় আধানটাকে হতে হবে সমজাতীয় আধান। মানে যেহেতু ধনাত্মক আমি ফিক্সড করে দিয়েছি, বুঝতে পেরেছ? দুটো ঋণাত্মক ফিক্সড করলে ওটাকে ঋণাত্মক হতে হতো। অর্থাৎ মোদ্দা কথা, এই দুটো এন্ডে যে জাতীয় আধান থাকবে, মাঝের আধানটাকে সেই আধানের সঙ্গে সমজাতীয় হতে হবে, তখন অ্যাক্সিস বরাবর কিন্তু ও সরল দোলগতি সম্পন্ন করবে। অবশ্যই তাকে সাম্যাবস্থান থেকে তার ডিসপ্লেসমেন্টটা খুব কম হবে, কাদের তুলনায়? তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায়। আর ইকুইটোরিয়াল পয়েন্টের ক্ষেত্রে বিপরীত জাতীয় আধান হতে হবে। এই প্রান্তে যে দুটো ফিক্সড আধান থাকবে, মাঝখানে আধানটা অবশ্যই বিপরীত জাতীয় হতে হবে, তবেই কিন্তু সে সরল দোলগতি সম্পন্ন করবে। এবং তাদের পর্যায়কালের অনুপাত, কম্পাঙ্কের অনুপাত সবগুলোই করলাম, দেখে নাও। আমরা এর পরে নেক্সট প্রবলেম যেটা করব,
3 দাগের প্রবলেমটা দেখো কি বলছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে সমান্তরাল পাত ধারক সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে সমান্তরাল পাত ধারক। তাদের মাঝখানে যে অঞ্চলটা, ধরো একটা বায়ু ধারক আছে, মাঝখানে কোনো মাধ্যম নেই, বায়ু ধারক, সে একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করে। তার দুই প্রান্তে তড়িৎ ক্ষেত্রটা সুষম হয় না, মাঝখানটায় সুষমই থাকে, ধরে নিচ্ছি পুরোটাই জুড়ে সে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে। এই অঙ্কটা দেখো, সৃষ্টি করেছে। এরকম সুষম তড়িৎ ক্ষেত্রে একটা আধান যদি প্রবেশ করে, v0 বেগ নিয়ে প্রবেশ করছে, আধানটা v0 বেগ নিয়ে প্রবেশ করছে। এই যে পাত দুটো সুষম যে তড়িৎ ক্ষেত্র, ধনাত্মক পাত, এটা ঋণাত্মক পাত, একটা প্লাস কিউ আধান প্রবেশ করছে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে v0 বেগ নিয়ে। স্বাভাবিকভাবেই ও প্রবেশ করা মানে ও তড়িৎ ক্ষেত্র কাজ করছে ওপরের দিকে। প্রান্তে তড়িৎ ক্ষেত্রগুলো সুষম হয় না, আমরা আমাদের অঙ্কে ধরে নিচ্ছি। যেই প্রবেশ করবে ও একটা তড়িৎ বল অনুভব করবে তড়িৎ ক্ষেত্রের দিকে, ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের দিকে তড়িৎ বল অনুভব করে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে আধানটা যে বল অনুভব করবে তাকেই আমরা বলবো ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমি ধরলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত না ই। তাহলে একটা বল অনুভব করবে, যেই বল অনুভব করবে ওর যে গতিপথটা এরকম হবে, এইখান পর্যন্ত একটা নেচার হবে, তারপরে একটা আলাদা নেচার হবে। যতটা পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি থাকবে ততটা পর্যন্ত হবে অধিবৃত্তাকার, তারপর হবে সরল রৈখিক, এই জায়গাটা হবে সরল রৈখিক। আর ভেতরটা হবে অধিবৃত্তাকার, আমরা দেখাবো। তাহলে এটা অধিবৃত্তাকার হবে কেন? দেখো, তড়িৎ ক্ষেত্রের যে বিস্তৃতি মানে এই যে দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি এল, এল ধরে নিয়েছি। এই দুটো পাতের মধ্যে যে দূরত্ব, দুটো পাতের মধ্যে যে দূরত্ব, এটাকে ধরে নাও আমরা এখানে অনেকগুলো জিনিস শিখব। সকলের প্রথমে শিখব যে এই যে ট্র্যাজেক্টরিটা, এই গতিপথের প্রকৃতি কি হবে সেটা আগে শিখব। তড়িৎ ক্ষেত্রের লম্ব দিকে কোনো বল অনুভব করছে না, ধনাত্মক আধান শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে। ওই তড়িৎ ক্ষেত্র জনিত ধনাত্মক আধান আধান তড়িৎ ক্ষেত্রের দিকেই কিউই বল অনুভব করবে। ওকে, তাহলে এখন তার ত্বরণ কত হবে? তার ত্বরণ হবে তড়িৎ ক্ষেত্রের দিকে, মনে রাখবে এখানে তড়িৎ ক্ষেত্রের দিকেই তার ত্বরণ হবে,
তড়িৎ ক্ষেত্রের দিকে ত্বরণের মান বল বাই ভর। এই আধানটার ভর এম, আধান কিউ। তাহলে এই ত্বরণ নিয়ে ও তো এই দিকে যাওয়ার কথা ছিল। তড়িৎ বল অনুভব করার জন্য ও তড়িৎ ক্ষেত্রের দিকে সরণ হবে। যেহেতু বলটা অনুভব করছে কেবলমাত্র তড়িৎ ক্ষেত্রের দিকেই, তাহলে তড়িৎ ক্ষেত্রের লম্ব দিকে তার বেগ অপরিবর্তিত থাকবে। এই যে গতিপথ, এটা দ্বিমাত্রিক গতিপথ হয়ে যাচ্ছে, একটা প্লেনে সংঘটিত হচ্ছে। প্রথমে ও সরলরেখা বরাবর তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছিল, কিন্তু যেই তড়িৎ বল অনুভব করছে তার গতির প্রকৃতি দ্বিমাত্রিক হয়ে গেল। তাহলে তড়িৎ ক্ষেত্রটার বিস্তৃতি যদি এল হয়, যেহেতু তড়িৎ ক্ষেত্রের লম্ব দিকে তার কোনো তড়িৎ বল নেই, তাই ওই অভিমুখে তার বেগের মানটা একই থাকবে। বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা থেকে বাইরে বেরিয়ে আসতে তার কত সময় লাগবে সেটা আগে লিখি। তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতে, এটা তার ত্বরণ, এটা হচ্ছে ত্বরণ। তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতে সময় লাগবে কত? তার দৈর্ঘ্য বাই বেগ, কারণ ওই দিকে তার বেগ স্থির আছে। তাহলে এস সমান ভিটি ফর্মুলা থেকে টি সমান এস বাই ভি। তাহলে এই সময় ধরে এই ত্বরণ নিয়ে তার তড়িৎ ক্ষেত্রের দিকে তার সরণ ঘটবে। তাহলে অতএব তার যে গতির যে অভিমুখ ছিল, মানে যে পথে সে এসছিল সেই পথে সে থাকবে না, তার বিচ্যুতি ঘটবে তড়িৎ ক্ষেত্রের দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তার বিচ্যুতি কখন? না, সে যখন বাইরে বেরিয়ে আসছে। তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে ধনাত্মক আধান বলেই কিন্তু এটা তড়িৎ ক্ষেত্রের দিকে হলো। ঋণাত্মক আধান হলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বিচ্যুতি হতো, কারণ ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করে। ওকে, ই এর দিকে কিউ আধানের বিচ্যুতি মানে তার সরণ ওয়াই সমান হাফ এটি স্কোয়ার, কারণ ওই অভিমুখে তার কোনো প্রাথমিক বেগ ছিল না। আমার বেগটা আছে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি তার কোনো প্রাথমিক বেগ ছিল? ছিল না। তাহলে সূত্রটা হবে হাফ অফ এটি স্কোয়ার। কারণ যদি এটাকে ওয়াই ডাইরেকশন ধরে নিই, তাহলে ভি জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো যখনও এন্টার করছে। কিন্তু মজার বিষয়, যখন বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু ওটা তার বেগ হবে না। বুঝতে পেরেছি? ওটাকে ইউ জিরো লিখি, ইউ জিরো, ওয়াইটা কত না জিরো। ইনিশিয়াল ভেলোসিটিটা যখন এন্টার করছে অ্যালং ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে মান বসা হাফ কিউই বাই এম, আর টি হচ্ছে এল স্কোয়ার বাই ভি জিরো স্কোয়ার। পুরোটা কনস্ট্যান্ট। এই যে কিউই বাই 2m ভি জিরো স্কোয়ার ইন্টু এল স্কোয়ার, দেখো এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তার যে ডিসপ্লেসমেন্টটা হলো এটা কিন্তু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এল স্কোয়ার, ওয়াই প্রপোর্শনাল টু এল স্কোয়ার, কিউই বাই এম, এল এর ভ্যালু, টি এর ভ্যালু বসিয়েছি, পুরোটা কনস্ট্যান্ট। এই দৈর্ঘ্যটা
নির্দিষ্ট, তাহলে y প্রপোর্শনাল টু l স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি সেই y প্রপোর্শনাল টু x স্কোয়ারের মতো। তাহলে এখানে গতিপথটা কি হবে? অধিবৃত্তাকার। সুতরাং এই গতিপথটা কিসের গতিপথ হবে? অধিবৃত্তাকার গতিপথ হবে। কিন্তু দেখো, যেই তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসবো তারপর কিন্তু তার ওপর কোনো তড়িৎ বল কাজ করবে না। যেহেতু তখন তার উপর কোনো তড়িৎ বল কোনো কাজ করছে না, তাই তারপর সে নিউটনের গতিসূত্র অনুযায়ী সরল রেখা বরাবর চলতে থাকবে। ঠিক আছে? সুতরাং এই যে জোনটা, এর পরের জোনটাই হবে সরল রৈখিক, ভেতরটা হবে অধিবৃত্তাকার। এবার কোশ্চেন দেয় যে তার কত কোণ, মানে তার বিচ্যুতিটা কত হলো, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার মান কত, এই কোণটার মান বের করতে দেয়। দেখো কিভাবে করব। যখন ও বেরিয়ে আসছে, এই দিকে তার একটা বেগ হচ্ছে কত না v0। আমি ধরলাম ইলেকট্রিক ফিল্ড থেকে যখন বেরিয়ে আসছে তখন এদিকে একটা বেগ ও অর্জন করছে, সেটা কত না vy, v0y। ওকে, স্বাভাবিকভাবেই যেহেতু ত্বরণ আছে তাহলে বেগ বাড়বে। তাহলে এই দুটো ভেক্টর যদি আমি বের করতে পারি তাহলে আমি ইজিলি সে কতটা কোণে ঘুরে গেল। বিচ্যুতি মানে কি? সে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে আর যে যখন প্রবেশ করছিল, সেই দুটো গতিপথের মধ্যবর্তী কোণটা কত, তাকেই আমরা বলবো বিচ্যুতি। তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বেরিয়ে আসার সময় তার তড়িৎ ক্ষেত্রের অভিমুখে বেগটা কত আমরা লিখি। তড়িৎ ক্ষেত্র থেকে বেরিয়ে আসার সময় তড়িৎ ক্ষেত্র থেকে বেরিয়ে আসার সময় তড়িৎ ক্ষেত্রের অভিমুখে আধানটির কিউ, আধানটির অর্জিত বেগ, কারণ তড়িৎ বল কার্য করেছে, বেগ বাড়বে। তাহলে v0y সমান u0y প্লাস এটি, এটা তো জিরো, এ সমান কিউই বাই এম ইন্টু টি মানে হচ্ছে এল বাই ভি। তার মানে হয়ে গেল কিউ ই এল বাই ভিটা, এখানে অ্যাকচুয়ালি v0, এম v0। তাহলে এবার এই যে কোণটা, তার বিচ্যুতি কোণ, আমাকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গেও কোণ বের করতে পারে, বলতে পারে এটা 90 ডিগ্রি হচ্ছে। যদি এই কোণটা বলে থিটা, তখন আমরা বের করতে পারবো কতটা বিচ্যুতি হয়েছে, সেটাও বের করতে পারবো। কারণ এই দুটো বেগের ধারণা আমার যেহেতু জানা, সুতরাং বাকিটা আমার কোনো সমস্যা নেই। তাহলে তার বিচ্যুতি ফাই হলে ট্যান ফাই সমান, ট্যান ফাই এইটা, তাহলে লম্ব আর ভূমি, তাহলে v0y বাই v0 মান বসাও, কিউ ই এল বাই এম v0 স্কোয়ার। তাহলে অতএব ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ ই এল বাই এম v0 স্কোয়ার। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এটা হচ্ছে তার বিচ্যুতি কোণের মানটা কত, এটা বিচ্যুতি কোণ কিউ ই এল বাই এম v0 স্কোয়ার, এটা বিচ্যুতি কোণ। ক্লিয়ার হয়েছে? যদি বলে যে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তার কোণটা কত, তখন এই থিটাটা বের করতাম,
তখন ট্যান থিটা সমান, যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কোণ যদি বলতো থিটা, তখন আমরা বলতাম ট্যান থিটা ফাই নয়, তখন থিটা সমান লম্ব বাই ভূমি। তার মানে V0, এটা যখন লম্ব হবে এটা তখন ভূমি হবে, V0y। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে ই এর সঙ্গে কোণ। ওকে, থিটা হলো। তাহলে তার গতিপথ বের করে নিয়েছো, বাইরে বেরিয়ে আসতে কতটা সময় লাগবে বের করে নিয়েছো, এটা বের করেছো। এইবার তোমাদের প্রশ্ন আছে যে ছবি দিয়ে দিয়েছে, এরকম তোমাদের এনসিইআরটিতে দেখবে এরকম একটা ছবি দিয়েছে, একটাকে একটু কম বাঁকিয়েছে, একটাকে বেশি বাঁকিয়েছে, এরকম করে বাঁকিয়ে দিয়েছে। মানে এই যে বিচ্যুতিটা, এইটা যে তার বিচ্যুতি বোঝাতে চাইছে, এইটা এই যে ওয়াই, কারণ বাইরে তো আর এরকম অধিবৃত্তাকার হবে না, তার এই যে ট্র্যাজেক্টরিটাকে বাইরে টেনেছে, এটা ধরো ওয়াই। এখান থেকে দেখো যে ওয়াই এর মান যত বেশি হবে তার কিউ বাই এম এর মান তত বেশি হবে। মানে এইখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই প্রপোর্শনাল টু কিউ বাই এম। ওয়াইটা কি সরণ, তার দিকে এটা তড়িৎ ক্ষেত্রের দিকেও হতে পারে, তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকেও হতে পারে। ওকে, তাহলে এই সরণের মান, এনসিইআরটি একটা কোশ্চেন আছে দেখবে, এই সরণের মান যত বেশি হবে, অর্থাৎ সে যে অভিমুখে যাচ্ছিল সেই অভিমুখ থেকে তড়িৎ ক্ষেত্রটা বাইরে থেকে বাইরে বেরিয়ে আসার সময় যার যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তার কিউ বাই এম এর মান তত বেশি হবে। তার মানে কিউ বাই এম যার যত বেশি, কিউ বাই এম মানে কি আধান বাই ভর, যত বেশি হবে তার ওয়াই এর মানটা, তার ডিসপ্লেসমেন্টটা তত বেশি হবে। ওকে ওকে, এটা কোশ্চেন আছে, খেয়াল করবে। এইবার এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে তড়িৎ ক্ষেত্র থেকে ও কি সবসময় বাইরে বেরিয়ে আসতে পারবে? তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতে গেলে তার ন্যূনতম বেগটা কত হবে? ইন্টারেস্টিং কোশ্চেন। আমার এখন লক্ষ্য হলো যে V0 মান ন্যূনতম কত হলে V0 মান ন্যূনতম কত হলে আধানটা তড়িৎ ক্ষেত্রের বাইরে বেরিয়ে আসতে পারবে? আধানটি তড়িৎ ক্ষেত্রের বাইরে বেরিয়ে আসবে। বাইরে যে আসবে তার কিন্তু কোনো মানে নেই, তাহলে একটা ন্যূনতম মান আছে। দেখো, যদি আমার সে আগেই পৌঁছে যায়, এরকম করেও কেউ যেতে পারে, কেউ তার আগেই পৌঁছে যেতে পারে, হতে পারে তো। তাহলে আমি ধরে নিই যে কোনো রকমে সে জাস্ট এখানে পৌঁছেছে, তার মানে ওয়াই এর মানটা আমার হবে কত? এই যে ডিসপ্লেসমেন্ট, এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা হবে কত? টোটাল দূরত্ব আমি রেখেছিলাম 2a, তার মানে ওয়াই এর মানটা যদি a হয় তাহলে সে কোনো রকমে বাইরে বেরিয়ে আসতে পারবে, কারণ টোটাল দূরত্ব কত? 2a। তাহলে এই ডিস্টেন্সটা কভার করা, আমরা ধরছি এটা মাঝ, তার যে ডিস্টেন্সটা তার মাঝ বরাবর এন্টার করেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে। তাহলে এখন আমার ডিসপ্লেসমেন্টটা কত হবে? a, টোটালটা 2a, তার মানে হাফটা কত? a। ওয়াই এর মানটা যদি a হয়ে যায় যে বেগের জন্য, তার মানে এখানে বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে কি হবে?
বাইরে বেরিয়ে আসার ক্ষেত্রে ওয়াই এর মানটা লেস দেন কি হবে? এ হবে। ওয়াই এর মানটা লেস দেন এ হবে, কারণ যদি সে এ হয় তাহলেও কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না। তার মানে এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বাইরে বেরিয়ে আসার সময়, এই যে ডিসপ্লেসমেন্ট, এটা ওয়াই। তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তার যে সরণটা হচ্ছে, এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা যদি আমার এ এর থেকে কম হয় তাহলে সে বাইরে বেরিয়ে আসবে। তাহলে ওয়াই এর জায়গাটায় আমি লিখতে পারি, তার মানে কিউই বাই কিউই এল স্কোয়ার বাই 2m v0 স্কোয়ার, এটা হচ্ছে এই মানটা লেস দেন এ। তার মানে v0 স্কোয়ার যদি ওয়াই এর মানটা এ এর থেকে ছোট হয় তাহলেই ও বাইরে বেরিয়ে আসতে পারবে। তাহলে আমার ওয়াই এর মানটা কোনটা? এইটা। তাহলে v0 স্কোয়ার গ্রেটার দেন QEL স্কোয়ার বাই 2MA or V0 greater than root over of QEL square by 2MA। বলো, একদম ক্লিয়ার? তাহলে V0 স্কোয়ার গ্রেটার দেন, ওটাকে সামনে লিখছি যেহেতু, এই যে মানটা হলো, যদি এর থেকে বেশি হয়, আচ্ছা এখানে ত্বরণটাকে আমরা এ ধরেছি আর দূরত্বটা এ লেখা হয়েছে, 2a0 ধরে নিলাম, ঠিক আছে? 2a0 ধরলাম। তাহলে দুটো আলাদা জিনিসকে ডিফাইন করছে, আর দুটো দূরত্ব আমরা 2a0 ধরেছি। তাহলে v0 এর মানটা যদি এই বেগের থেকে বেশি হয় তবে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে, না হলে কিন্তু বেরোতে পারবে না। তাহলে দেখো এই একটা অঙ্ক দিয়ে কত রকম কোশ্চেন হতে পারে। পুরো থিওরিটা ক্লিয়ার থাকলে তবেই কিন্তু ভালো স্কোর করা যাবে, বুঝতে পেরেছো? দেখো এটা করলাম, কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করবে, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দিও। আমি আর কোন কোন টপিকগুলো ক্লাস করতে হবে আমাকে জানাবে। এরপর আমরা 3-একটা করে ফেললাম, এবার 4। আজকে মাত্র 5টা প্রবলেম করব, ওকে? 4-এর প্রবলেমটা বলছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধান
কিউ একটা আধান, বড় করে ছবিটা আঁকছি, তার ব্যাসার্ধ আর, আধান আছে কিউ, তার তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কাজ করছে, তার ওজন সবসময় নিচের দিকে কাজ করবে। দেখো, যদি এই আধানটা সাম্যাবস্থায় থাকতে হয়, একে অবশ্যই মাইনাস আধান হতে হবে। কেন বলো তো? ধনাত্মক আধান হলে কিন্তু সে নিচের দিকে বল অনুভব করত, ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করে। তাই যদি এই আধানটাকে স্থির থাকতে হয়, এটাকে অবশ্যই ঋণাত্মক আধান হতে হবে, যেহেতু তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কাজ করছে। যদি এই গোলকটা, এটা তো এই তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকতো, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকলে তখন এই আধানটাকে হতে হতো প্লাস কিউ, কারণ তখন তড়িৎ বল কাজ করবে উপরের দিকে, ওজন কাজ করবে নিচের দিকে। কোশ্চেনটা হচ্ছে যে এম ভর আর ব্যাসার্ধ সম্পন্ন একটা গোলকে কিউ আধান আছে, ব্যাসার্ধের মান কত হলে ওই গোলকটা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ অভিকর্ষ বলের জন্য সে নিচে পড়বে না। এটা তখনই সম্ভব হবে যখন তার ওজন এবং তড়িৎ বল, এটা ওজন, এটা তড়িৎ বল, এখান থেকে অনেক কিছু প্রশ্ন দিতে পারে। তাহলে এখানে ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করছে, কিন্তু যাই হোক না কেন এই ওজন আর তড়িৎ বল সমান, এখানে তো আর অন্য কোনো বল থাকছে না, ও সাম্যাবস্থায় আসছে। অভিকর্ষ বল যে কোনো বস্তুকে তার নিচের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, অথচ সে নিচের দিকে নামছে না, নিশ্চয়ই তড়িৎ বল তাকে প্রতিমিত করে ফেলেছে। এটা ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় আমরা এখানে লিখতে পারি যে, সাম্যাবস্থায় আমরা কি লিখব? সাম্যাবস্থায় কিউ ই সমান এমজি। ওকে, এম এর জায়গায় লিখতে পারো 4/3 পাই আর কিউব ইন্টু রো, মানে হচ্ছে ঘনত্ব। রোটা কি না উপাদানের ঘনত্ব। এখানে বায়ুর জন্য যে বলটা, প্লবক বলটা উপেক্ষা করেছে। বায়ু তো প্লবক বল দেয়, মানে এখানে বায়ুর প্লবক বলকে, বায়ুর জন্য প্লবক বলকে উপেক্ষা করা হয়েছে। তাহলে 4/3 পাই আর কিউব রো ইন্টু জি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আর কিউ, যা কিছু এখানে বের করতে, এখানে অনেকগুলো কোশ্চেন দিতে পারে। যদি বলে এখানে কিউ এর মান কত, তখন কিউ এর মান হবে এমজি বাই ই, এটা একটা। যদি কেউ বলে ব্যাসার্ধের মান কত, তাহলে আর কিউব সমান হবে 3QE বাই 4 পাই রো জি, তার মানে আর সমান হবে হোল টু দি পাওয়ার 1/3, 3QE বাই 4 পাই রো জি হোল টু দি পাওয়ার 1/3। এটা একটা কোশ্চেন কেউ দিতে পারে। কেউ আবার দিতে পারে যে এখানে কতগুলো আধান স্থানান্তরিত হয়েছে, সেটা দিতে পারে। মানে ধরো এখান থেকে কেউ প্রশ্ন করলো, তাহলে মানে কত, যদি ধনাত্মক আধান হয় তাহলে কতগুলো ইলেকট্রনের ঘাটতি হয়েছে, যদি ঋণাত্মক আধান হয় এখানে কতগুলো ইলেকট্রন আছে, দিতে পারে। তখন এখান থেকে প্রবলেমটা হয়ে যাবে এন সমান টোটাল কিউ বাই ইলেকট্রনের আধান, তাই তো? এন সমান কিউ বাই ই, তার মানে তখন এটা হয়ে যাবে এমজি বাই স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, যেখানে ইটা কি না ইলেকট্রনের আধান।
এটা কেউ প্রবলেম দিতে পারে। তাহলে এই প্রবলেম থেকে আমরা এগুলো শিখলাম। শুধু আরেকটা জিনিস তাই নয়, একটা জিনিস শিখলাম যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের উপর নির্ভর করছে ওই আধানটা কি প্রকৃতির আধান আছে। যদি তড়িৎ ক্ষেত্র উপর দিকে কাজ করে তাহলে অবশ্যই ওই আধানটা হবে ধনাত্মক। তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কাজ করলে ওই আধানটা অবশ্যই হবে ঋণাত্মক। নাহলে কিন্তু ওজন এবং কুলম্বীয় বল বা তড়িৎ বল তারা সমান হতে পারে কিন্তু বিপরীতমুখী হবে না। সমান বিপরীতমুখী না হলে কখনোই সাম্য অবস্থায় থাকবে না। ওকে, ভালো লাগছে নিশ্চয়ই? ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে। কমেন্ট না দেখলে তো ভালো লাগবে না আমার, বলো। আমি চেষ্টা করছি নতুন উদ্যম নিয়ে, সুতরাং কমেন্ট করবে। ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, তাহলে আমি নিজেকে রেকটিফাই করতে পারবো। আস্তে আস্তে সবে আমার শুরু। লাস্ট প্রবলেম যেটা, এটাও তোমরা অনেক জায়গায় কোশ্চেনটা পেয়েছো। সরল দোলকের সঙ্গে তড়িৎ ক্ষেত্রকে একসঙ্গে ধারণা নিয়ে যে অঙ্কগুলো হয়, ধরো একটা সরল দোলগতিতে ভরহীন সুতো, এল দৈর্ঘ্যের সুতো, এম ভর সম্পন্ন একটা সরল দোলক, তার যে পর্যায়কাল টি সমান 2 পাই, লাস্ট প্রবলেম 2 পাই রুট ওভার অফ এল বাই জি। ওকে, তাহলে এইবার এতে যদি আধান দেওয়া হয় কিভাবে চেঞ্জ হয় দেখো। অনেকগুলো কেস হতে পারে। ধরো তড়িৎ ক্ষেত্র উপরের দিকে কাজ করছে, এটা ধনাত্মক আধান দিয়েছ, তাহলে ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করে এমজি। তাহলে তার মানে এখন নতুন যে পর্যায়কালটা সেটা তার জিটা চেঞ্জ হওয়ার জন্য চেঞ্জ হচ্ছে, তার কার্যকর দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন পর্যায়কাল হয়ে যাচ্ছে টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই জি এফেক্টিভ। তাহলে এখানে জি এফেক্টিভের ভ্যালুটা কত হবে? তাহলে জি এফেক্টিভ সমান এফ নেট বাই এম। এমজি অবশ্যই বড় হবে তড়িৎ বলের থেকে, না হলে কিন্তু সরল দোলগতি সম্পন্ন হবে না। সাম্যাবস্থানে কে ফিরিয়ে নিয়ে আসে? এই এমজির কম্পোনেন্ট ফিরিয়ে নিয়ে আসে। এখানে মনে রাখতে হবে কিউই লেস দেন এমজি, না হলে সরল দোলগতি সম্পন্ন হবে না। কিউই না হলে সরল দোলগতি সম্পন্ন হবে না। ওকে, তাহলে এমজি মাইনাস কিউই বাই এম, তার মানে জি মাইনাস কিউই বাই এম, এটা হচ্ছে আমার জি এফেক্টিভ। তাহলে এই অবস্থায় পর্যায়কাল হয়ে গেল 2 পাই রুট ওভার অফ এল বাই জি মাইনাস কিউই বাই এম। তাই দেখো, যদি এটা কোন কন্ডিশন করেছি? ধনাত্মক আধানের জন্য। এই যে আমার এখানে যে ছবিটা আছে এটার ক্ষেত্রেও একই জিনিস হবে, কারণ তড়িৎ ক্ষেত্র কাজ করছে নিচের দিকে আর ঋণাত্মক আধান, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিপরীতে বল অনুভব করবে, কিউই বল অনুভব করবে। তাহলে এইটার জন্য সেম হবে, কিন্তু সবসময় যে এরকম হবে সেটা নাও হতে পারে। যদি আমি এই ছবিটা টানতাম, তড়িৎ ক্ষেত্র নিচের দিকে কাজ করছে, এটা ধনাত্মক আধান আছে, তাহলে সেই অবস্থায় আমার এমজি আর কিউই দুটো নিচের দিকে কাজ করছে, ধনাত্মক আধান। তাহলে এক্ষেত্রে জি এফেক্টিভের ভ্যালুটা হয়ে যাবে জি প্লাস কিউই বাই এম। তখন পর্যায়কাল হয়ে যাবে
টি সমান 2π√L/g প্লাস QE/m। শুধু আমাকে দেখতে হবে যে তার কার্যকর যে অভিকর্ষজ ত্বরণ সেটা কত হচ্ছে। যদি লম্ব দিকে কাজ করতো কোনো জায়গায়, ধরো এইরকম যদি একটা কেস হতো, এরকম একটা সরল দোলক আছে, ধনাত্মক আধান এটা ধরে নিলাম, তড়িৎ ক্ষেত্র কাজ করছে এই দিকে, তখন এই দিকে কাজ করছে QE, এদিকে কাজ করছে mg। তখন g এফেক্টিভের ভ্যালুটা হয়ে যাবে √g² প্লাস, কারণ দুটো বল পরস্পরের লম্ব, তাহলে আমাদের সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র দিয়ে লব্ধি মানটা বের করতে হবে। যদি এইরকম কন্ডিশনে থাকে তখন তার পর্যায়কাল হয়ে গেল t সমান 2π√L/g², তার ভেতরে আবার রুট আছে, ওটা হাফ লিখে দেবো, তাহলে g² প্লাস QE/m এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। কে তাই তো? সুতরাং এইটা জিনিসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর কোন কোন টপিকগুলো পড়তে চাও, কোনগুলো নিউমেরিক্যাল করতে চাও জানাবে। আমি তোমাদের এরকম নিউমেরিক্যালগুলোর মধ্য দিয়ে থিওরিগুলোকে একবার মনে করিয়ে দেবো, তার সঙ্গে দেখবে কনফিডেন্সটাও বাড়বে। সুতরাং আমার যে নতুন ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রিসেপ্টার অবশ্যই ফলো করবে। ওকে, থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হয়।